আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসমা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমরা চতুর্থ বর্ষের জন্য যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের শিল্প সম্পর্ক। এবং শিল্প সম্পর্কে গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা ও শিল্পীয় গণতন্ত্র। লাস্ট ক্লাসে আমি অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা শিল্পীয় গণতন্ত্র কি সেগুলো করব। দেখো, আজকে যেটা আমি পড়বো সেটা হচ্ছে কি শিল্পীয় গণতন্ত্র কি, জার্মানির ব্যবস্থাপনা পদ্ধতি যেটাকে আমরা সহ নির্ধারণ পদ্ধতি বলি, আমরা সেটা সম্পর্কে জানবো। আর যেটা জানবো যুগোস্লাভিয়ার স্ব-ব্যবস্থাপনা পদ্ধতি। এই তিনটা টপিক যতটা সংক্ষেপে আলোচনা করা যায় আজকে আমরা সেগুলি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা আমাদের পড়া শুরু করি। আমরা প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে শিল্পীয় গণতন্ত্র। আচ্ছা, শিল্পীয় গণতন্ত্র কি আগে আমি সেটা বলি। শিল্পীয় গণতন্ত্র হচ্ছে একটা প্রতিষ্ঠানে যে ব্যবস্থাপনা পদ্ধতি থাকে বা যে ক্ষমতা, সকল ক্ষমতা শুধুমাত্র মালিক পক্ষের কাছে কুক্ষিগত না রেখে যখন শ্রমিকদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে প্রতিনিধির সাথেও শ্রমিকদের দ্বারাও আমরা সেই ক্ষমতার, সামাজিক ক্ষমতার যেটা সুষম বন্টন হয় সেটাকে আমরা শিল্পীয় গণতন্ত্র বলি। এক্ষেত্রে যেটা হয় আমাদের যে ডিসিশন নেওয়ার যে ক্ষমতাগুলো বা অন্যান্য যে ক্ষমতাগুলো কেবলমাত্র সেটা মালিক পক্ষের হাতে না থেকে এটা শ্রমিক পক্ষের সাথেও করা হয়। দেখো, আমরা শিল্প সম্পর্কে পড়ি। শিল্প সম্পর্কটা হচ্ছে কি মালিক আর শ্রমিকের একটা নিবিড় সম্পর্কই আমরা পড়াশোনা করি। এখানে যে প্রবলেমগুলো হতে পারে আমরা সেগুলো নিয়ে পড়ি। এখানে যে প্রবলেমগুলোর আলোচনা হয় আমরা সেগুলোও করি। এইখানে যখন শিল্পীয় গণতন্ত্র হচ্ছে কি একটা গণতন্ত্রের উৎকর্ষ ধারা, যে একটা শিল্প প্রতিষ্ঠানে যখন গণতন্ত্র চালু হয়, যখন সকলের মতামতকে প্রাধান্য দেওয়া হয়, এটাকে শিল্পীয় গণতন্ত্র বলে। মোট কথা হচ্ছে শিল্পীয় গণতন্ত্রের ক্ষেত্রে তোমার সমস্ত ক্ষমতা শুধু মালিক পক্ষের থাকবে না, শ্রমিকদের সাথেও এই ক্ষমতা সামাজিক একটা সুষম বন্টন হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সেক্ষেত্রে তোমার শ্রমিক সংঘের যে নির্বাচিত প্রতিনিধি তার থাকে তাদের সাথে আলাপ করে, ব্যবস্থাপনার সাথে আলাপ করে একটা যেভাবে কাজটা করা যায় সেই কাজের কার্যাবলী আমরা আলোচনা করে থাকি। এখন কথা হলো শিল্পীয় গণতন্ত্র কেন প্রয়োজন। শিল্পীয় গণতন্ত্রের প্রয়োজন এই কারণে দেখা যায় শিল্পীয় গণতন্ত্র থাকে তাহলে কি হবে, তাহলে আমাদের যেটা শ্রমিকদের উৎপাদনশীলতা বেড়ে যাবে। যদি কোনো শ্রমিককে তুমি বলো যে হ্যাঁ আপনি আমার প্রতিষ্ঠানের অনেক প্রয়োজনীয় একজন মানুষ, দরকারি মানুষ, বা যখন শ্রমিক মনে করবে যে আমিও প্রতিষ্ঠানের একজন প্রয়োজনীয়, আমার মতামতের মূল্য আছে, তখন সেই নিজের প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করবে এবং সে আরও কাজে উদ্যোগী হবে। তাহলে দেখো কি হচ্ছে, প্রথমেই শ্রমিকদের সৃজনশীলতা, উৎপাদনশীলতা বাড়ছে। তারপরে যে ব্যাপারগুলো হয় আমরা দেখি, একটা হতে পারে কেন প্রয়োজন, একটা হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে, উৎপাদনশীলতা বৃদ্ধি, উন্নত যোগাযোগ সম্ভব হচ্ছে। উন্নত যোগাযোগ তুমি একদম আমাদের যেটা হয় অনেক জুনিয়র যারা থাকে তাদের সাথে অনেক টপ লেভেল ম্যানেজমেন্টের যোগাযোগটা খুব কম হয়, কিন্তু যখন ব্যবস্থাপনায় আমাকে শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হচ্ছে তখন কিন্তু একদম টপ লেভেলেও একজন শ্রমিকদের যে কথাগুলো বা থাকতে পারে সেগুলো কিন্তু সহজে জানা যায়। কাজ করতে যে একজন শ্রমিকের যেই সমস্যাগুলো হয়, আমরা টেকনিক্যালি বা অনেক ধরনের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো শ্রমিকরা তখন সরাসরি মালিক পক্ষ বা ব্যবস্থাপনা পক্ষের সাথে কিন্তু সহজে আলোচনা করতে পারে। আচ্ছা, তারপর যেটা আমরা বলতে পারি, ধরো আমাদের এটা তো প্রেষণা বাড়ে। অবশ্যই একজন শ্রমিককে যখন এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত করা হয় তখন কি হয়, তার প্রেষণা বৃদ্ধি পায়। তারপরে আমরা যেটা বলতে পারি যে শিল্প বিরোধ হ্রাস পাবে, শিল্প বিরোধ হ্রাস পায়। তারপর যেটা আছে তোমার প্রতিষ্ঠানে অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় থাকে, শান্ত শৃঙ্খলা বজায় থাকে। আরেকটা যেটা হয় আমার একটা নেতৃত্বের বিকাশ হয়।
এই যে শ্রমিকদের মধ্য থেকে শ্রমিক সংঘের যে নেতার সেও যখন ব্যবস্থাপনা কাজে আসে তখন কি হয়, তখন এই যে নেতৃত্ব তার মধ্যে তৈরি হয়, একটা জনগোষ্ঠীকে নেতৃত্ব দেওয়ার, একটা প্রতিষ্ঠানের যে কর্মরত কর্মীরা আছে তাদেরকে নেতৃত্ব দেওয়ার, এতে কি হয়, এতে হচ্ছে নেতৃত্বের বিকাশ। আমি পয়েন্টগুলো আবার বলছি, একটু দেখো। শিল্পী ও গণতন্ত্র যদি বললে আমরা প্রয়োজন কেন, সেটা একদম মানে একটা খুবই উপকারিতা, যেটা সুবিধা, তুমি যাই বলো বলতে পারো, যেটা কি প্রথমেই আমাদের শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তাদের যখন ভালো সবকিছু তারা কাজটা বোঝে যে আমাকে কি করতে হবে, তখন কি হয়, সেই ব্যবস্থাপনার যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য যখন সে তার কাজকে রিলেট করতে পারে, তখন স্বাভাবিকভাবেই তার কাজের গতি বৃদ্ধি পায়। উন্নত যোগাযোগ, টপ টু বটম, একদম সুন্দর যে ইনফরমেশনগুলো আমরা জানাতে চাই, একদম আপ লেভেল বা টপ লেভেল ম্যানেজমেন্ট কি, সেগুলো জানানো যায়। প্রেষণা বৃদ্ধি পায়, যেটা শিল্প বিরোধ হ্রাস পায়। অবশ্যই যখন যোগাযোগটা যত উন্নত যোগাযোগ হবে, শিল্প বিরোধ ততই হ্রাস পাবে, কারণ তখন শ্রমিকদের প্রয়োজন চাহিদা সম্পর্কে মালিকও ওয়াকিবহাল থাকে। প্রতিষ্ঠানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং যেটা হয় নেতৃত্বের বিকাশ হয়। এখন কথা হচ্ছে আমাদের কি কোনো অসুবিধা আছে কিনা। আমরা সভ্য জাতি হিসেবে চাই অবশ্যই প্রতিষ্ঠানে শিল্প সম্পর্ক বজায় থাক। এখন কথা হচ্ছে শিল্প সম্পর্কে সুবিধা আমরা বললাম, প্রয়োজনীয়তা কি সেটাও বললাম, আদতে এর কোনো অসুবিধা আছে কিনা আমাদের সেটা দেখতে হবে। দেখো আমাদের কি কি অসুবিধা বের হয়, আমি সেটা তোমাদের বলি। যেমন প্রথম হচ্ছে তোমার প্রথমে গোপনীয়তা নষ্ট হওয়ার একটা আচ্ছা, প্রথমে একটা গোপনীয়তা নষ্ট হওয়ার একটা চান্স থাকে। যখন আমার শিল্পী গণতন্ত্রে যখন ব্যবস্থাপনা সাথে আমার শ্রমিক জড়িত থাকছে, তখন আমি যে ডিসিশনগুলো নিচ্ছি একদম ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সেই ডিসিশনটা তখন শ্রমিকদের মধ্যেও চলে যায়। এতে কি হবে, অনেক সময় আমার এই যে মানে প্রতিষ্ঠানের যে পলিসি, যে গোপনীয়তা রক্ষাও কিন্তু একটা পলিসির মধ্যে পড়ে, একটা কাজের মধ্যে পড়ে, কিন্তু সেটা অনেক সময় নষ্ট হওয়ার চান্স থেকে যায়। তারপর যেটা হয় কি, আমার সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। আচ্ছা, বিলম্বিত সিদ্ধান্ত আমরা বলতে পারি, বিলম্বিত সিদ্ধান্ত। আচ্ছা, যেমন একজন মালিক পক্ষ যদি চায় যে আমি এখন একটা ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিব কোনো একটা প্রয়োজনে, কিন্তু যখন শিল্পী ও গণতন্ত্র প্রতিষ্ঠানে চালু, তখন কিন্তু চাইলেও সে আর একটা মানে ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিতে পারে না। তাকে একটা মিটিং ডাকতে হয়, এই মিটিং ডেকে তাদেরও অংশগ্রহণ বাধ্যতামূলক করে তারপর কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হয়। এতে কি হয়, অনেক সময় আমাদের সিদ্ধান্ত গ্রহণ যে প্রক্রিয়াটা থাকে সেটা অনেক বিলম্ব হয়ে যায়। আচ্ছা, তারপরে আর কি কি অসুবিধা আছে আমরা দেখি। একটা শ্রমিক সংঘের একটা প্রবল আধিপত্য থাকে। শ্রমিক সংঘের আধিপত্য আমরা বলতে পারি এটাকে। শ্রমিক সংঘ অনেক সময় খুব নেগেটিভলি এটাকে মানে ব্যবহার করে। তারা যখন জানে যে আমাদের ডিসিশনের একটা মূল্য আছে, তখন তারা অনেক সময় এটাকে প্রবল আধিপত্য, যে তখন একটা ভালো কাজকে অনেক সময় বাধাগ্রস্ত করে। কিছু কিছু মানে নেতারা যখন যারা একটু মানে কি বলবো তোমার ঠিক নীতির সাথে তারা থাকে না বা একটু ভায়োলেন্স হয়ে যায়, তখন এই ঝামেলাটা হয়। আবার কি হয়, অনেক সময় আমরা অদক্ষ নেতা পাই। আচ্ছা, অদক্ষ শ্রমিক সংঘ বা শ্রমিক নেতা পাই। দেখো, এখন তুমি যে শ্রমিককে নিবা আমার ব্যবস্থাপনা কাজের সাথে, দেখা গেল সে ওই কাজ সম্পর্কে দক্ষ না, সে হয়তো নির্বাচিত হয়ে আসছে, কিন্তু দেখা গেল সে কাজ সম্পর্কে দক্ষ না, তোমাকে তখন একটা ভালো ডিসিশন দিতে পারবে না, তোমার কাজের সম্পর্কে যেটা করা থাকে সেটা দিতে পারবে না, তখন কিন্তু ব্যবস্থাপনা পক্ষের একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক থেকে যায়। আবার হতে পারে আমাদের ধরো একটা অশিক্ষিত শ্রমিক বলতে আমি বোঝাচ্ছি আইন কানুন জানে না। একটা কথা সে বললো, কিন্তু তা আমাকে আদৌ আইন পারমিট করে কিনা সেটা সে জানলো না। তখন কিন্তু আমার এই শিল্পী ও গণতন্ত্রের যে সুফল আমরা চাই, সেই সুফলের বদলে কিন্তু আমাদের বিফলটাই বরং বেশি হয়ে যায়। আমি একটু আবার বলি তোমাদেরকে, আমি খুব সংক্ষেপে এখানে আলোচনা করেছি। তো আমাদের বাসায় যে বইগুলো আছে, আমরা যদি সেই বইগুলোকে দেখি, তাহলে আমার মনে হয় যে আমি যে আলোচনাটুকু করলাম শিল্পী ও গণতন্ত্র, তোমরা সেটুকু পারবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাকে তোমরা 3টা তারা দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট।
এটা এমন না যে তোমার শুধু পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট, এটা আমাদের ভবিষ্যতের জন্য ইম্পর্টেন্ট। আমরা যারা উদ্যোক্তা হব, একটা প্রতিষ্ঠানে কতটা শিল্পীয় চর্চা হতে পারে, কতটা শিল্পীয় গণতন্ত্রের চর্চা হতে পারে, এগুলো কিন্তু একটা প্রতিষ্ঠানের সফলতা, উৎকর্ষতা, একটা প্রতিষ্ঠান সম্পর্কে আরেকজন সম্পর্কে একটা ধারণাও তৈরি করে দেয়। দেখো কি কি আছে আমি বলছি। শিল্পীয় গণতন্ত্রের কেন প্রয়োজন বা প্রয়োজনীয়তা বা সুবিধা বলে কি কি? সেগুলো উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, উন্নত যোগাযোগ সৃষ্টি হবে, প্রেষণা বৃদ্ধি পাবে, শিল্প বিরোধ হ্রাস পাবে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, নেতৃত্বের বিকাশ সাধন হবে। কিছু অসুবিধা আছে, আমরা সেই অসুবিধাগুলো একটু দেখি। প্রথমে যেটা হয়, আমাদের গোপনীয়তা নষ্ট হওয়ার চান্স থাকে অনেক বেশি। আমাদের সিদ্ধান্ত গ্রহণে অবশ্যই বিলম্বিত হবে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা তড়িৎ গতিতে নেওয়া যায় না। তারপর যেটা কি আছে, শ্রমিক সংঘের আধিপত্য, খুব নেগেটিভলি শ্রমিক সংঘের অনেক আধিপত্য থাকে, যে কারণে একটা ভালো ডিসিশন অনেক সময় নেওয়া যায় না। তারপর যেটা থাকে অদক্ষ শ্রমিক, এবং তারপরে থাকে অশিক্ষিত শ্রমিক। অশিক্ষিত শ্রমিক মানে যারা একদম আইন কানুন সম্পর্কে জানে না। তো এই হচ্ছে আমার শিল্পীয় গণতন্ত্রের মূল কথা। আচ্ছা, এবার আমরা একটু বোর্ডটা মুছে নেই। এবার আমরা যেটা পড়ব, সহ নির্ধারণ পদ্ধতি, কোডিটারমিনেশন। এইটা আমাদের জার্মানিতে প্রচলিত আছে। আসো আমরা এখন এই সহ নির্ধারণ পদ্ধতিটার প্রেক্ষাপট আগে জানি। চলো একটু ইতিহাসে চলে যাই। দেখো, আমাদের পরপর পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দুইটা বিশ্বযুদ্ধে জার্মানি যে ক্ষতিগ্রস্ত পক্ষ, আমরা যদি প্রথমেই জানি সেটা জার্মানি। এই দুইটা বিশ্বযুদ্ধে, এইরকম একটা বিশ্বযুদ্ধে জার্মানি ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তারপরও কিভাবে তারা আজকে উন্নতি চরম শিখরে চলে আসলো, আজকে আমরা সেই ব্যাপারটি একটু আলোচনা করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তোমার মোটামুটি জার্মানি সবকিছু তখন ধ্বংস হয়ে গেছে। ওদের যেই প্রযুক্তি ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে, অনেক মেশিনারিজ ছিল, এগুলো মোটামুটি সবই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ কতটা খারাপ হতে পারে সেটা সহজেই অনুমেয়। 1950 সালের যখন জার্মানিরা আলাদা হয়ে গেল, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি, তারপর থেকে দেখো পশ্চিম জার্মানি ওরা মানে ওদের যেই দেখা গেছে, ওদের যেই নষ্ট হয়েছে যে মেশিনারিজগুলো, ওরা তখন প্রযুক্তিতে আরও বেশি ওরা মনোযোগী হলো। ওরা নতুন 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 প্রযুক্তি তৈরি করলো। করতে করতে এক সময় কিন্তু দেখো পশ্চিম জার্মানি কিন্তু শিল্প সমৃদ্ধিতে ওরা অনেক উন্নতি দিল। 1990 সালের পরবর্তীতে আমাদের দুই জার্মানি একে চুক্তির ফলে আবার এক হয়ে গেল। এখন বর্তমানে দেখো জার্মানির ওদের ব্যবস্থাপনা পদ্ধতির এত উৎকর্ষ, ওদের পণ্য এত উৎকর্ষ যে সারা পৃথিবীতেই ওদের ব্যবস্থাপনা পদ্ধতি নিয়ে আজ আলোচনা হচ্ছে। এখন কথা হচ্ছে, এই যে জার্মানির ব্যবস্থাপনা পদ্ধতি, এটার নাম কি? এটার নাম হচ্ছে সহ নির্ধারণ ব্যবস্থাপনা। এই সহ নির্ধারণ ব্যবস্থাপনা পদ্ধতি কি আমরা একটু সেটা বলি, খেয়াল করো। এই লাইনটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা সহনির্ধারণ ব্যবস্থাপনা পদ্ধতির মূলটা বুঝতে পারবো। সহনির্ধারণ ব্যবস্থাপনার মূল কথা হচ্ছে, যে কোনো সিদ্ধান্ত যৌথভাবে যদি কোনো সিদ্ধান্ত নিতে চাও, তোমার অবশ্যই তোমাকে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ দুজনকেই, ব্যবস্থাপনা পক্ষ দুজনেরই তোমার মানে যৌথভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে। দেখো, এই শুধুমাত্র জার্মানি ওদের কারিগরি দক্ষতার দিকে এত মনোনিবেশ করছে। ওরা হচ্ছে তোমার ব্যবস্থাপনা পদ্ধতি চাইতে ওরা কারিগরি দক্ষতা, কারিগরি নৈপুণ্য, এটাকে ওরা বেশি প্রাধান্য দিয়েছে। যে কারণে হয়েছে ওদের এই শ্রমিকদেরকে মানে শ্রমিকদের
তদারকি করার জন্য আসলে কোনো তত্ত্বাবধায়কের দরকার হয় না। বরং আমরা যদি এইটা বলি যে তত্ত্বাবধায়ক তাদের সাথে থেকে থেকে কাজ করে, তাদের সাথে মানে সহায়ক হিসেবে কাজ করে, এটাতেই সবচেয়ে ভালো ভালো হবে। এই জন্য এই যে দুজনের সাথে, এই যে দুইটা পক্ষের সাথে এই যে সিদ্ধান্ত কাজ আলাদা আলাদা নির্ধারণ করা হয়, বিধায় কিন্তু এই নামটা বলা হয়েছে সহ নির্ধারণ পদ্ধতি। দেখো, যে কোনো সিদ্ধান্ত জার্মানিতে তোমার শ্রমিক এবং ব্যবস্থাপনা পক্ষ নেয়। এখন খেয়াল করে দেখো তুমি, ওরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির যত যন্ত্রপাতি ধ্বংস হয়ে গিয়েছিল, সব ধ্বংস হয়ে গিয়েছিল, তারপর যখন জার্মানি ঘুরে দাঁড়াচ্ছে তখন তারা চিন্তা করতেছে যে আমরা আরও উৎকর্ষ প্রযুক্তির দিকে আরও কীভাবে মনোনিবেশ করা যায়। ওরা শিল্প কারখানা প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি মনোনিবেশ করেছে। যেই কারণে যদি আমরা এটাও বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ একদিকে জার্মানির জন্য খারাপ হয়নি, কারণ হচ্ছে জার্মানি আরও ওদের যে মানে আরও প্রযুক্তিতে আরও উন্নত করেছে। ওরা আরও নতুন নতুন প্রযুক্তি কিভাবে করা যায়, কিভাবে আর নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত করা যায়, ওরা কিন্তু সেই কাজ করেছে। এবং সেই কাজ করে কিন্তু ওরা দেখো শিল্প কারখানায় কিন্তু ওরা ব্যাপক বিপ্লব ঘটিয়ে দিয়েছে। এবং ওরা আজকে অর্থনীতিতে কত শক্তিশালী অবস্থানে আছে। এই ওদের ব্যবস্থাপনা পদ্ধতি আমরা যে কোনো দেশের জন্য কিন্তু একদম একটা স্বতন্ত্র একটা ব্যবস্থাপনা পদ্ধতি। এবং এমন এখন কথা হচ্ছে তোমার দেশে বা আমার দেশে যদি এটা না চলে থাকে, কথা হচ্ছে যেটুকু ভালো, যেটুকু আমার জন্য নেওয়া যায় অন্তত সেটুকু নিয়েও যদি আমরা কাজ করি, বা যে কোনো দেশ যদি সেটুকু নিয়েও কাজ করে, তাহলে কিন্তু একটা ভালো আউটপুট পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন দেখো আমরা যে সহনির্ধারণ পদ্ধতি বললাম, এই সহনির্ধারণ পদ্ধতি কিছু সাংগঠনিক কাঠামো আছে, আমরা সেই সাংগঠনিক কাঠামো দেখি। সহনির্ধারণ পদ্ধতির সাংগঠনিক কাঠামো হচ্ছে মোটামুটি তিনটা। একটা হচ্ছে তোমার তত্ত্বাবধায়ক পর্ষদ, আরেকটা হচ্ছে ব্যবস্থাপনা পর্ষদ, আর হচ্ছে কার্য পরিষদ। এটা একটু মুছি। তাহলে দেখো এই সাংগঠনিক কাঠামো হচ্ছে কেমন। প্রথমে দেখো তত্ত্বাবধায়ক পর্ষদ, আরেকটা হচ্ছে তোমার কার্য পরিষদ, আর মাঝখানে যেটা আমি মাঝখানে কেন পরে বলছি সেটা বলছি, এইটা হচ্ছে ব্যবস্থাপনা পর্ষদ। এই যে তত্ত্বাবধায়ক পর্ষদ থাকবে, এই তত্ত্বাবধায়ক পর্ষদ হচ্ছে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী পর্ষদ। এই পর্ষদের কাজ হচ্ছে, এই পর্ষদের মানে সাংগঠনিক কাঠামো গঠন করলে আমি তোমাদেরকে বলছি। তার আগে দেখো আমি কাজ বুঝাই বলি তোমাদেরকে। এই পর্ষদের কাজ হচ্ছে সমস্ত ডিসিশনগুলো এই পর্ষদ নেবে, এবং এই পর্ষদের আন্ডারে একদম এখানে একটা ব্যবস্থাপনা পর্ষদ ওরা তৈরি করবে, এবং এই পর্ষদের কার্যকরী তত্ত্বাবধায়ক পর্ষদের যেই সিদ্ধান্তগুলো থাকে, এই পর্ষদটা হচ্ছে সেই সিদ্ধান্তের আলোকে যাবতীয় কাজগুলো করবে। আর কার্য পরিষদের কাজ হচ্ছে এই যে সিদ্ধান্ত একদম কাজে, বিশেষ করে একদম শ্রমিকদের সার্বক্ষণিক যে কাজগুলো করতে, সেটা হচ্ছে এই কার্য পরিষদের মাধ্যমে করতে হয়। আমরা দেখি এখন একদম তত্ত্বাবধায়ক পর্ষদের গঠনটা কেমন আমরা সেটা দেখি। তত্ত্বাবধায়ক পর্ষদের গঠন সর্বনিম্ন 11 জন এবং সর্বোচ্চ 21 জন পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে কি কি থাকে দেখো, আমি তোমাকে বলি। এখানে শ্রমিক সদস্য থাকবে 4 জন, তোমার হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে থেকে থাকবে 4 জন, শেয়ার হোল্ডার সদস্য থাকবে 4 জন। তারপরে তোমার হচ্ছে শ্রমিকদের সদস্য গ্রহণ, শ্রমিকদের সদস্য গ্রহণ থাকবে 1 জন, এবং এই 1 জন অবশ্যই শ্রমিকদের প্রতিষ্ঠানের কেউ না। ঠিক এখানে শেয়ার হোল্ডারদেরও 1 জন থাকবে সদস্য গ্রহণ, মানে যেটা বাইরে থেকে আমরা করব, ওটাও থাকবে 1 জন। আর নির্বাচিত থাকবে নিরপেক্ষ সদস্য, নির্বাচিত নিরপেক্ষ সদস্য থাকবে তোমার 1 জন। এই টোটাল 11 জন হচ্ছে মোটামুটি আমার সাংগঠনিক একটা কাঠামো। খেয়াল করো, আমার এই ব্যবস্থা তত্ত্বাবধায়ক পর্ষদ করতে আমার শ্রমিকদের সদস্য সংখ্যা থাকবে 4 জন, আমার শেয়ার হোল্ডারদের সদস্য থাকবে 4 জন, শ্রমিকদের সদস্য গ্রহণ,
শ্রমিকরা এমন একজন সদস্যকে গ্রহণ করবে মানে এটা ইনি হচ্ছেন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না এমন কাউকে, আবার শেয়ার হোল্ডার এরকম একজন সদস্য নেবেন যেখানে মানে ওই প্রতিষ্ঠানে কেউ না, এটা হচ্ছে শ্রমিক শেয়ার হোল্ডার সদস্য। আর হচ্ছে নির্বাচিত নিরপেক্ষ সদস্য থাকবে 4 জন। এরা হচ্ছে এই যে উপরে যে সদস্য সংখ্যা আছে নির্বাচিত শেয়ার হোল্ডার এবং শ্রমিকদের, তারা নিরপেক্ষ মানে তারা উভয় ভোট দিয়ে একজন নিরপেক্ষ সদস্য নির্বাচন করবেন। এই হচ্ছে আমার এই পর্ষদের গঠন। আচ্ছা, এরপরে আমরা একটা ব্যবস্থাপনা পর্ষদের একটু কথা বলি। প্রথমেই বলেছি যে ব্যবস্থাপনা পর্ষদের কাজ হচ্ছে এই তত্ত্বাবধায়ক পর্ষদের অধীনে একটা পর্ষদ করা, এবং সেই পর্ষদ হচ্ছে মানে নির্বাহী যেই আদেশগুলো আছে সেই মানে এই কাজগুলো আছে সেই কাজগুলো এই ব্যবস্থাপনা পর্ষদ করবে। তাহলে কার্য পরিষদের কাজ কি? আমি দেখো, কার্য পরিষদ হচ্ছে মূলত একদম শ্রমিকদের মানে কি বলবো এটাকে, এটাই হচ্ছে মূলত তোমার যাবতীয় যেই সিদ্ধান্তগুলো থাকে সহ নির্ধারণের যে ভিত্তি, আমরা এটাকেই বলতে পারি। এইটার সদস্য সংখ্যা মোটামুটি 1 থেকে 35 পর্যন্ত হতে পারে সংগঠনের কাঠামো অনুসারে, এবং এই পরিষদে মোটা যাবতীয় যে সিদ্ধান্ত যাই বলো তুমি, এই পরিষদ সেই কাজগুলো করে থাকে। আর এখানে আরেকটা কথা আমি তোমাদের বলি যে ব্যবস্থাপনা পর্ষদের সদস্য সংখ্যা হবে 3 জন, আর তোমার তত্ত্বাবধায়ক হবে 11 জন থেকে 21 জন হতে পারে, সংগঠনের কাঠামো অনুসারে হবে। এই 3 জন ব্যবস্থাপনা পর্ষদের 3 জনের যে একটা কমিটি থাকবে, সেই কমিটির যাবতীয় যে কাজের দায় দায়িত্ব জবাবদিহি সব করবে এই তত্ত্বাবধায়ক পর্ষদের কাছে। এই তত্ত্বাবধায়ক পর্ষদের সরাসরি তত্ত্বাবধানে কিন্তু এই ব্যবস্থাপনা পর্ষদ কাজ করবে, এবং এই 3 জন যে সদস্য তারাই নির্বাচন করবে। এটা হচ্ছে আমার সাংগঠনিক কাঠামো। আচ্ছা, এখানে খেয়াল করো, আমি আবার বলি, সহ-নির্ধারণ পদ্ধতির যে সাংগঠনিক কাঠামো আছে সেটা হচ্ছে প্রথমেই তত্ত্বাবধায়ক পর্ষদ, তারপর ব্যবস্থাপনা পর্ষদ, তারপর হচ্ছে কার্য পরিষদ। তার তত্ত্বাবধায়ক পর্ষদের সদস্য সংখ্যা হবে আমার 11 থেকে প্রতিষ্ঠানভেদে 21 জন হতে পারে, এবং সেটার ডায়াগ্রামটা কি আমি তোমাদের একটু আগে লিখে বলে দিয়েছি। আর এই তত্ত্বাবধায়ক পর্ষদের সরাসরি মানে নেতৃত্বে বা সরাসরি অধীনে থাকবে ব্যবস্থাপনা পর্ষদ। এই কমিটির সদস্য সংখ্যা হবে 3 জন, এবং এই কমিটি তাদের মূলত কাজ হচ্ছে তত্ত্বাবধায়ক পর্ষদের যে সিদ্ধান্ত যে নীতি থাকবে সেগুলো বাস্তবায়নে কাজ করা, এবং এই পর্ষদ যাবতীয় কাজের জন্য তোমার তত্ত্বাবধায়ক পর্ষদের কাছে মানে জবাবদিহি করবে, দায়বদ্ধ থাকবে। আর কার্য পরিষদ মূলত সহ নির্ধারণের যে বেস, এটা আমরা এই কার্য পরিষদ দিয়ে বলতে পারি। এই কার্য পরিষদের কাজ হচ্ছে যাবতীয় যে কাজগুলো থাকবে নির্বাহী বা প্রতিষ্ঠানিক যে কাজগুলো থাকবে, মোটামুটি এই পরিষদে কিন্তু তোমার এই কাজের সফলতা বিফলতা যাই বলো সহ নির্ধারণের এদের উপরেই ডিপেন্ড করে। এই সদস্য সংখ্যা আমার 1 থেকে 35 জন পর্যন্ত প্রতিষ্ঠান ভেদে হতে পারে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমার সহ নির্ধারণ পদ্ধতি। দেখো, এই সহ নির্ধারণ পদ্ধতির সুবিধাগুলো কি দেখো, সহ নির্ধারণ পদ্ধতি থাকার ফলে যেটা আমরা বললাম যে এটা একটা কর্মীর উৎপাদনশীলতা বাড়ে, কর্মীর সাথে একজন ব্যবস্থাপকের যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা হয়। এখানে সম্পর্কটা অধস্তন বা ঊর্ধ্বতন হয় না, সম্পর্কটা সেম লেভেলে থাকে, দেখেই কিন্তু এই পদ্ধতির নাম আমরা সহ নির্ধারণ পদ্ধতি দিয়েছি, কারণ তারা সহায়ক হিসেবে কাজ করে, তাদের মধ্যে একটা মানবিক সম্পর্কও বিরাজমান থাকে। এখানে সে আমার ঊর্ধ্বতন আমি তার অধস্তন এই মেন্টালিটিটা তাদের কাজ করে না, তারা প্রতিষ্ঠানের জন্য সবাইকে অপরিহার্য মনে করে। আচ্ছা, তো এইরকম প্রেক্ষাপটে কিন্তু আমার সহ নির্ধারণ পদ্ধতি, এবং দেখো জার্মানি আজ কত উন্নতির চরম শিখরে তারা পৌঁছে গিয়েছে শুধু এই সহ নির্ধারণ পদ্ধতিতে ব্যবস্থাপনা পদ্ধতির কাজে। এখন দেখো, ওইখানে একজন মানে জার্মানির একজন ব্যবস্থাপকের এত মর্যাদা, তোমার দেখা যাচ্ছে যে জার্মানির চ্যান্সেলরের চাইতে তার বেতন বেশি কিছু কিছু প্রতিষ্ঠানে, তাদেরকে এত সম্মানিত করা হয়। একজন শিল্প প্রতিষ্ঠানকে, একজন শিল্পকে এগিয়ে নিতে একজন ব্যবস্থাপনা কতটা কাজ করতে পারে তাদেরকে সেইভাবে সম্মান দেয়। এখন এই জন্য ওই দেশে দেখো ব্যবস্থাপনাকে এতটাই তোমাকে সম্মানের সাথে দেখা হয় যে ওখানে তোমার তার সামাজিক অবস্থান, শিক্ষা সব কিছু মিলিয়েই কিন্তু এগুলো করা হয়। এখন ব্যবস্থাপক তুমি চাইলে যে কাউকেই কিন্তু নিয়োগ দিতে পারবে না। ব্যবস্থাপক হতে গেলে তাকে কিন্তু প্রাতিষ্ঠানিক ডিগ্রি লাগবে,
প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার বিষয়ে তার প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকলে হবে না। এবং তুমি যদি খেয়াল করো জার্মানিতে ব্যবস্থাপনায় ব্যবস্থাপক যারা আছে তাদের সবার উচ্চতর ডিগ্রি ওই বিষয়ে, তাদের উচ্চতর ডিগ্রি আছে সবারই। তারা কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ টেকনিক্যাল জ্ঞান সম্পর্কে তারা অনেক বেশি। তারপরেও এই ব্যবস্থাপনাকে আবার কিন্তু এই কাজগুলো করতে, ব্যবস্থাপককে আবার সেই কাজগুলো করার জন্য কিন্তু তাদের বেশ কিছু সময় শিক্ষানবিশ হিসেবেও কিন্তু কাজ করতে হয়। ফলে কি হয়, ফলে যেখানে প্রবলেমগুলো শ্রমিকদের হতে পারে, কাজের ক্ষেত্রে হতে পারে, সেই সম্পর্কে ব্যবস্থাপক সহজেই কিন্তু বুঝতে পারে যে ঠিক এই ক্ষেত্রে প্রবলেমগুলো হতে পারে। তো এইভাবে চিন্তা করে কিন্তু আজ আমাদের এই ব্যবস্থাপনা পদ্ধতি জার্মানির চরম শিখরে আছে এবং এত উন্নত করছে, এবং যে কোনো রাষ্ট্রই তাদের এই মডেলকে কিন্তু অনুসরণ করতে পারে। আচ্ছা, এরপর যেটা আমাদের আছে, আমরা যেটা পড়ব যুগোস্লাভিয়ার আমাদের যে পদ্ধতিটা আছে স্ব-ব্যবস্থাপনা পদ্ধতি। যুগোস্লাভিয়ার যেটা পদ্ধতি তার নাম হচ্ছে স্ব-ব্যবস্থাপনা পদ্ধতি। আচ্ছা, যুগোস্লাভিয়ার যে স্ব-ব্যবস্থাপনার পদ্ধতি সেটা পড়ার আগে আমরা একটু যুগোস্লাভিয়ার দেশটার কথা জানি। যুগোস্লাভিয়া প্রথমত হচ্ছে এটা সমাজতান্ত্রিক দেশ। এটা 1918 সালে আত্মপ্রকাশ করে। প্রথম কথা হচ্ছে একটু, এখানে যেটা হয় তোমার 1945 সালে সরকার এক ডিক্রি জারি করে। সেই ডিক্রির মাধ্যমে সব সম্পত্তি মানে একদম সরকারের অনুকূলে নিয়ে আসে একটা ডিগ্রি জারি। তার ফলে যেটা হয় যে তোমার শিল্প কারখানা, রাস্তাঘাট, তোমার ক্ষেত খামার সব কিছুই সামাজিক শ্রেণী বা একদম সরকারের হয়ে যায়, রাষ্ট্রের হয়ে যায়, মেহনতি মানুষের, শ্রমিকদের হয়ে যায়। তার ফলে যেটা হয় প্রত্যেকটা কলকারখানা, তোমার যে মিল ফ্যাক্টরি আছে সেখানে শ্রমিকদের মানে অংশগ্রহণ একদম বাধ্যতামূলক, এবং ওরা হচ্ছে কি মানে যার ব্যবস্থাপনা শেষে করে, মানে যার কাজ শেষে করে রাষ্ট্রের প্রয়োজন, নিজের প্রয়োজনে করে, যে কারণে এটাকে স্ব-ব্যবস্থাপনা বলা হয়। দেখো, আমাদের যে সমাজ ব্যবস্থা, আমরা যদি অর্থনৈতিক ব্যবস্থা দেখি তাহলে সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী দুটোই কিন্তু চোখে পড়ে। এই যে সমাজে তুমি যতই বলো পুঁজিবাদী শ্রেণীতে যে আমি অংশগ্রহণমূলক ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করেছি, আমি তাদের উপদেশমূলক পরামর্শ নিয়েছি, কিন্তু আদতে যত যাই বলো শ্রমিক পক্ষ কখনোই মানে মালিক পক্ষ কখনোই শ্রমিক পক্ষকে ওই সম্মানটা বা ওই পুরোপুরি ওই ক্ষমতাটা দেয় না যতটা সিদ্ধান্ত নিতে, যেটা পুঁজিবাদী সংস্থা হয়। পুঁজিবাদী ব্যবস্থায় কি হয়, সম্পদের মালিকানা ব্যক্তির হাতে থাকে, রাষ্ট্রেরও থাকে, ব্যক্তিরও থাকে। যেটা হয় এই যে ব্যক্তির যে তোমার মানে মালিকানা থাকে, সে তখন কি চায় যে সেই তখন একটা সর্বময় ক্ষমতার অধিকারী, এই ব্যাপারটা তার মধ্যে থাকে। সে কখনোই চাইবে না যে তার প্রতিষ্ঠানে একটা সিদ্ধান্তে একটা শ্রমিকদের সিদ্ধান্তটাই বেশি থাকুক, সে এটা চাইবে না। যেই কারণে আমাদের যুগোস্লাভিয়ার মতো একটা পশ্চাৎপদ দেশ শুধুমাত্র এই সমাজতান্ত্রিক ব্যবস্থায় এসে সে এত উন্নতি করেছে। এখানে তোমাদের মার্ক্সবাদী যে লেনিন আমরা বলতে পারি, তারা কিন্তু এখানে অনেক কাজ করেছেন এই সমাজতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসতে, অর্থনীতিকে, এবং তার যে একদম রূপটা দিয়েছেন সেটা হচ্ছে আমাদের মার্শাল টিটো। এই মার্শাল টিটো দেখো, সে আজকের এই যে যুগোস্লাভিয়ার যে স্ব-ব্যবস্থাপনা পদ্ধতি তাকে আজকে উৎকর্ষ দিয়েছে, এবং এই প্রেক্ষাপটে মানে একদম প্রত্যেকটা কল কারখানায়, মিলে, ফ্যাক্টরিতে সব কিছুতে জনগণের সবার কোনো ব্যক্তির কোনো সম্পদ নেই, সব সম্পদ রাষ্ট্রের, সব সম্পদ আমাদের। যদি এইটা না হয় তাহলে কি হয় দেখো, কখনোই একদম মালিক আর শ্রমিককে তুমি এক কাতার আনতে পারবে না। আমরা যতই বলি যে সামাজিক মানে বৈষম্য দূরীকরণ হবে, এটা আসলে হবে না। মার্শাল টিটো সেই কাজটা করে দেখিয়েছেন এবং চরম উৎকর্ষ করে দেখেছেন, এবং যে কারণে আজকে যুগোস্লাভিয়া এত মানে উন্নত। তা এখন এই যুগোস্লাভিয়ার স্ব-ব্যবস্থাপনা পদ্ধতিও কিন্তু আমাদের আজকে পড়তে হচ্ছে, কারণ তাদের এই সমাজতান্ত্রিক যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থার মধ্যে কিভাবে একটা ব্যবস্থাপনা আরো উন্নত করতে পেরেছে। আচ্ছা, আমরা এইটার
এখন একটা কাঠামো দেখি, এটা কাঠামোটা কি আছে আমরা একটু সেটা দেখি। সংগঠনের কাঠামো প্রথমেই আছে শ্রমিক পরিষদ, 2 হচ্ছে আমার ব্যবস্থাপনা পরিষদ, আর 3 নম্বরটা হচ্ছে ডিরেক্টর বা পরিচালক। খেয়াল করো, আমাদের যুগোস্লাভিয়ার সব ব্যবস্থাপনা পদ্ধতির সাংগঠনিক কাঠামো হচ্ছে আমার শ্রমিক পরিষদ থাকবে, শ্রমিক পরিষদ, ব্যবস্থাপনা পরিষদ, পরিচালক। শ্রমিক পরিষদটা কি? মূলত এইটাই হচ্ছে প্রতিষ্ঠানের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ। শ্রমিক পরিষদ যে সকল প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা 30-এর কম, তারা বাধ্যতামূলকভাবেই ওই প্রতিষ্ঠানের সদস্য, মানে শ্রমিক পরিষদের সদস্য। আবার যদি তার চেয়ে বেশি হয় তাহলে সেটা প্রতিষ্ঠান ভিদে 120 জন পর্যন্ত হতে পারে। এই পরিষদের কতটা ক্ষমতা তুমি চিন্তা করতে পারবে যে এই পরিষদে তোমার কোনো নির্বাহীকে নিয়োগ দিতে হবে, কোনো বেতনভুক্ত কর্মচারীকে নিয়োগ দিতে হবে, মানে যাই করা হোক বড় বড় পদে নিয়োগ দিতে হবে, এই শ্রমিক পরিষদের সিদ্ধান্ত ক্রমেই কিন্তু নিয়োগ দেওয়া হয়। এই পরিষদের মানে মোট কথা হচ্ছে প্রতিষ্ঠানে ভালো মন্দ যাই ডিসিশন নেওয়া হোক না কেন, এই শ্রমিক পরিষদই সেটা ডিসিশন নেয়। তারপর যেটা আছে আমার কি, এবং এই আরেকটা ব্যাপার কি জানো, এই শ্রমিক পরিষদের করে আরেকটা, তারপর হচ্ছে ব্যবস্থাপনা পরিষদ। এই ব্যবস্থাপনা পরিষদ হচ্ছে এই শ্রমিক পরিষদের তত্ত্বাবধানে গঠিত একটি ব্যবস্থাপনা পরিষদ। ব্যবস্থাপনা পরিষদের সদস্য সংখ্যা 5 থেকে 11 জন হতে পারে। এরা হচ্ছে মানে একটা নির্বাহী অংশ হিসেবে কাজ করে। ধরো আমি যদি বলি যে এটা একটা নির্বাহী অংশ, ধরো আমার 120 জন এখানে আছে আমার শ্রমিক, এই 120 জনকে নিয়ে কিন্তু আমি একটা নির্বাহী পরিষদ সেটা কিন্তু আমি চালু করতে পারবো না বা তারা ডিসিশন নিতে পারবো না। এই কারণে এই ধরে নাও এই শ্রমিক পরিষদ থেকে আমরা 5 থেকে 11 জন মানে সদস্য সংখ্যা হিসেবে একটা নির্বাহী অংশ, যেটাকে আমরা বলি যারা নির্বাহীমূলক কাজগুলো করবে, এইরকম আমরা ব্যবস্থাপনা পরিষদ তৈরি করি। এই ব্যবস্থাপনা পরিষদের মেয়াদ হচ্ছে 2 বছর এবং বাধ্যতামূলকভাবে প্রত্যেক সদস্যই মানে 1 বছর পর পর হচ্ছে তারা মানে অর্ধেক সদস্য পদত্যাগ করে। এবং দ্বিতীয় পরিষদ হচ্ছে মানে দ্বিতীয় যারা, তারা হচ্ছে দ্বিতীয়বার তারা নির্বাচিত হতে পারে না। এই পরিষদের মূল কথা হচ্ছে এরা হচ্ছে শ্রমিক পরিষদের একদম তত্ত্বাবধানে থেকে এই নির্বাহী পরিষদ রূপে কাজ করে। এবং শ্রমিক পরিষদ আরেকটা কথা আমি বলিনি, শ্রমিক পরিষদের এই যে যারা পরিষদে থাকবে, পরিষদের যারা নেতা হবে, তারা কিন্তু একদম স্বেচ্ছাশ্রম দেয়, কোনো টাকার বিনিময়ে না। তারা তাদের কাজের বাইরে অতিরিক্ত সময় এই পরিষদের সদস্য হিসেবে কাজ করে, পরিষদের প্রতিষ্ঠানের ভালো মন্দের জন্য কাজ করে। আচ্ছা, তারপর যেটা হচ্ছে পরিচালক, এইটা আসলে এই নির্বাহী পরিষদের একজন সমন্বয়ক হিসেবে কাজ করে। এই পরিচালকের কাজের পরিধি হবে তার নিজস্ব দক্ষতার ইমেজের উপরে। ইনি হচ্ছেন 1 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন এবং ইনি পরিচালক এবং একজন মানে সদস্য পরপর 2 বার নির্বাচিত হতে পারে না। এই হচ্ছে মোট কথা, ইনি একজন নির্বাহী অংশের একটা সমন্বয়ক হিসেবে কাজ করেন। এইখানে মানে মোট কথা প্রশাসনিক ক্ষেত্রে তিনি সর্বাধিক দায়িত্বপ্রাপ্ত একজন লোক। আচ্ছা, এইখানে পরিচালক এটা পরিচালক, এখানে তোমার কিন্তু সময়টা 1 বছর না, পরিচালক আসলে এরকম কোনো সময় নেই, সে নির্বাহী সমন্বয়ক হিসেবে কাজ করে। আর এইখানে যেটা ব্যবস্থাপনা পরিষদে তোমার প্রত্যেক সদস্য 1 বছর পর কিন্তু বাধ্যতামূলকভাবে অবসরে যেতে হবে। এই আমার যুগোস্লাভিয়ার স্ব-ব্যবস্থাপনা পদ্ধতি, এই স্ব-ব্যবস্থাপনা পদ্ধতির ব্যবহার ঘটিয়ে আজকে কিন্তু যুগোস্লাভিয়া একটা উন্নতিতে কোথায় চলে গেছে। সে একটা 1918 সালে যে দেশটার জন্ম, আমি বলেছিলাম যে পরে ডিক্রির মাধ্যমে সমস্ত সরকারি সম্পত্তিগুলো সরকার ব্যক্তি মালিকের রাষ্ট্রের সমস্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে চলে যায়। এখন আমরা প্রশ্ন করতে পারি, আমরা আজকে যেটা পড়লাম সহ নির্ধারণ পদ্ধতি জার্মানির, এবং যুগোস্লাভিয়া যেটা বললাম স্ব-ব্যবস্থাপনা পদ্ধতি,
শিল্পীয় গণনীতিটা পড়েছি। এখন কথা হতে পারে আমাদের বাংলাদেশের কি ব্যবস্থাপনা পদ্ধতি চালু আছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে আমাদের ব্যবস্থাপনা পদ্ধতি কেমন। আমরা এতক্ষণ জার্মানির এবং যুগোস্লাভিয়ার ব্যবস্থাপনা পদ্ধতি বললাম, তো বাংলাদেশের ব্যবস্থাপনা পদ্ধতি কেমন। আমরা জার্মানিতে পড়েছি স্বনির্ধারণ, আমরা যুগোস্লাভিয়ায় পড়েছি স্বব্যবস্থাপনা। বাংলাদেশের ব্যবস্থাপনা পদ্ধতি প্রথম কথা হচ্ছে কি জানো, বাংলাদেশে হচ্ছে মোটামুটি আগে দেখো সম্পদটা কার কার কাছে আছে। তো বাংলাদেশের ব্যবস্থাপনা পদ্ধতিতে দেখো রাষ্ট্র সম্পদ, ব্যক্তি এবং মালিকানা উভয়ই আছে। তাই ব্যক্তিগত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কিন্তু এক না, এক একটা প্রতিষ্ঠান এক এক রকম। এখন আমরা রাষ্ট্রায়ত্ত ব্যবস্থাপনা পদ্ধতি কয় রকমের আমরা সেটা দেখি। মোটামুটি 3 স্তরে আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যবস্থাপনা। রাষ্ট্রায়ত্ত ব্যবস্থাপনা 3 স্তরে। প্রথমটা কি কি আছে আমাদের? প্রথমটা হচ্ছে তোমার একদম হচ্ছে সরকারি মন্ত্রণালয়, দুই হচ্ছে তোমার সেক্টর কর্পোরেশন, আর 3 হচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা। আমরা শুধু রাষ্ট্রায়ত্ত যে খাতগুলো আছে, রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠান আছে, আমরা তার ব্যবস্থাপনা নিয়ে কথা বলছি। এখানে প্রথমে হচ্ছে সরকারি মন্ত্রণালয়, যে আমাদের সর্বোচ্চ যে প্রশাসনিক কাঠামো, যে প্রশাসনিক কেন্দ্র আমরা যদি বলি, সেটা হচ্ছে সরকারি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় হচ্ছে যাবতীয় সেক্টর কর্পোরেশন থাকে, তার পদস্থ কর্মকর্তাদের নিয়োগ বা যাবতীয় যে কাজগুলো, পলিসি মেকিং এর মতো কাজগুলো আমাদের সরকারি মন্ত্রণালয় করে থাকে, এবং সরাসরি তাদেরকে এই যে ব্যাপারগুলোকে তারা হচ্ছে মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণ করে। সেক্টর কর্পোরেশন দায়িত্ব হচ্ছে যে ওইখানকার এক একজনের পদস্থ কর্মকর্তাদের পদায়ন দিবে, বদলি, নিয়মিত নীতিমালা এগুলো করবে, এবং তাদের যাবতীয় কাজের জন্য তারা সরকারি মন্ত্রণালয়ের কাছে দায়ী থাকবে। আর প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা হচ্ছে একজন প্রতিষ্ঠানে যেভাবে চলবে, তোমার মোটামুটি আমাদের একজন কর্মকর্তা থাকবে, কর্পোরেশন কর্তৃক একজন মনোনীত কর্মকর্তা থাকবে। তারপর হচ্ছে তোমার প্রতিনিধি, এবং 2জন করে তোমার প্রতিনিধিও থাকবে, যে ওখানে যে আমাদের মানে এটা তো ঋণদানকারী প্রতিষ্ঠান যদি হয়, সেই ঋণদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা থাকবে। তো এইভাবে যে প্রতিষ্ঠানে যেরকম করে করা হয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, সেই ব্যাপারগুলো এখানে চলে আসবে। এখন বাংলাদেশে আমাদের কিন্তু গণতান্ত্রিক, শিল্পীয় গণতন্ত্রের চর্চা হয় না, এই কথাটা আমরা বলবো না। বেশি অনেক প্রতিষ্ঠানে কিন্তু শিল্পীয় গণতন্ত্র চর্চা হয়, কিন্তু সেটা কেন আলোর মুখ দেখে না, বা সেটা কেন উৎকর্ষ হয় না, তার কারণ হচ্ছে আমাদের একটা রাজনৈতিক স্থিতিশীলতা খুব দরকার। সেই রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের থাকে না। তারপর হচ্ছে আমাদের যে মানে আমাদের কি বলবো, যে আমাদের যে পর্যাপ্ত জ্ঞান দরকার একটা প্রতিষ্ঠান চালানোর জন্য, বা এটাও কিন্তু অনেক সময় থাকে না। তো অনেকগুলো কারণে আজকে দেখো আমাদের দেশ কিন্তু 1971 সালে স্বাধীন হয়েছে। তারপরে কিন্তু দেখো আমাদের আর মানে আমাদের সেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরে কিন্তু আসলে আর এইভাবে ওই সময় যে ডিসিশনগুলো নেওয়া হয়েছিল, পরবর্তীতে কিন্তু অন্যান্য সরকার বা অন্যান্য যে গভর্নমেন্টগুলো তারা হয়তো অনেক চেঞ্জ করেছে। তো অনেক সময় আমাদের এই শিল্প সম্পর্ক বা শিল্প ব্যবস্থাপনা কিন্তু কখনোই মানে একদম, আমরা যখন ধরো আমাদের যখন 81 সালে যখন আমাদের প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে রাষ্ট্রের অনুকূলে নেওয়া হলো অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান, তখনও কিন্তু আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না, যে কারণে আমাদের অনেক লস হয়েছে। আমাদের যে শিল্পের যে উৎকর্ষ, আমরা আসলে আদৌ এখন পর্যন্ত সেটা ওই পর্যায়ে যেতে পারিনি। তবে আমাদের দেশে প্র্যাকটিস চলছে, হয়তো অদূর ভবিষ্যৎ কেন বলছি, খুব শীঘ্রই আমরা সেই রকম একটা পর্যায়ে চলে যেতে পারবো। তো আজকে আমি আবার পড়াগুলো একটু বলছি। আমরা কি কি পড়েছি? আমরা শিল্পীয় গণতন্ত্র পড়েছি, আমরা জার্মানি সহনির্ধারণ পদ্ধতি পড়েছি, এবং যুগোস্লাভিয়ার স্বব্যবস্থাপনা পদ্ধতি পড়েছি। আমরা এই টপিকসগুলো আর একটু বাসায় ভালো করে পড়লে আমরা এই মূল কথাগুলো বুঝতে পারবো। ছেলেরা, পরীক্ষা লকডাউন শেষ হলে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো হাতে খুব বেশি সময় নেই, তোমরা যেখানেই আছো নিরাপদে থাকো, সুস্থ থাকো, এবং নিয়মিত পড়াশোনা কার্যক্রমটা চালিয়ে যাও। আজ এই পর্যন্তই। তোমাদের সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।